আর চাইনিজরা জানে কি করে তাদের দেওয়া লোন কি করে নিরাপদ করতে হয়, তারা ভালো করে জানে। তারা ভারতকে কখনোই দিবে না বাংলাদেশ দখল করতে। সুতরাং চাইনিজরা জানে সেই নিরাপত্তা কিভাবে দিতে হয়। তা আমি আপনাদেরকে আরেকটু বলে শোনাচ্ছি যে কি করে নিরাপত্তা দিতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের বিশ্বের কাছে একজন সম্মানের পাত্রে পরিণত হয়েছে এবং বিশ্ব তাকে এখন সম্মান দেয়। দেখেন, তারা যে অর্গানাইজেশন নিয়ে আজকে সেখানে সব অনুষ্ঠান করেছে, সেখানে বিভিন্ন দেশের প্রধানরা উপস্থিত থেকেছে, সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানটা আপনারা একটু তাকিয়ে দেখেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে কি ভাষায় বক্তব্য দিয়েছে এবং নেক্সট 2 ইয়ার্সের জন্য সেটা বাংলাদেশ সেখানে প্রতিনিধিত্ব করবে, চেয়ারম্যানশিপের দায়িত্ব নিয়েছে প্রেসিডেন্ট হিসাবে। তো সেই জায়গায় আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এভাবে করে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদেরকে মুখ উজ্জ্বল করছে, দেশের মানুষের মুখ উজ্জ্বল করছে। ভারত ধীরে ধীরে পরাস্ত হবে এবং পরাস্ত হচ্ছে, এবং তাদের পরাস্ত হওয়ার কয়েকটা নমুনা কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি। তারা দাঁড়িয়ে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করা, তারা দাঁড়িয়ে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান জানানো, ইউনূসের সাথে বৈঠক করার জন্য বেদিক হয়ে যাওয়া। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কৌশলটা দেখেন, ইউনূস কিন্তু ভারতকে কখনোই এমনভাবে ঘায়েলও করে নাই যেটা একেবারেই সচরাচর সস্তা দামের ঘায়েল করা। তিনি ভদ্র মার্জিত ভাষায় কথা বলতেন, তিনি বাংলাদেশের বিষয়ে কথা বলতেন, তিনি 7 সিস্টার্স নিয়ে কথা বলতেন, এমন এমন জায়গায় তীর নিক্ষেপ করতেন যেগুলো ওদের ভিতরে নতুন করে কম্পন সৃষ্টি করেছে। তিনি বলেছে বাংলাদেশ শান্ত না থাকলে 7 সিস্টার্স শান্ত থাকবে না। এই একটা শব্দ কিন্তু তাদেরকে আজকের ঘুম ভাঙিয়ে দিয়েছে। এইভাবে করে তিনি যখন তার জায়গাগুলো ঠিক করে নিচ্ছেন এবং তিনি শুরু থেকে বলছেন যে আমাদের সম্পর্ক হবে ভারতের সাথে সাম্যের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। তুমি আমাকে মর্যাদা দিবে, আমিও তোমাকে দিব। শেখ হাসিনার মতো বিক্রি করে দিব না, দালালি করব না। ওই কার্পেট ক্রস করে, লাল কার্পেট বাদ দিয়ে সবুজ ঘাস থেকে ক্রস করে তারপরে নেতা সাজতে যাব না শেখ হাসিনার মতো। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে সফল হয়েছে। আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন। আমরা জানি যে স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। উনি থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আর চাইনিজরা জানে কি করে তাদের দেওয়া লোন কি করে নিরাপদ করতে হয়, তারা ভালো করে জানে। তারা ভারতকে কখনোই দিবে না বাংলাদেশ দখল করতে। সুতরাং চাইনিজরা জানে সেই নিরাপত্তা কিভাবে দিতে হয়। তা আমি আপনাদেরকে আরেকটু বলে শোনাচ্ছি যে কি করে নিরাপত্তা দিতে হয়। যা শেখ হাসিনার অপমানজনক, আল্লাহর রহমতে শেখ হাসিনার অপমানজনক পতনের পরে, ইনশাল্লাহ হাসিনার পতনের পরে আমার ভয় হচ্ছে যেই সরকার আসবে সে জাতীয় সরকারের পক্ষেও খুব কঠিন হবে। ইনশাল্লাহ কঠিন হলেও যেই ক্ষতি দেশে 12 বছর হয়েছে সেই ক্ষতি পূরণের জন্য আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হবে। জাতীয় সরকারকে ইনশাল্লাহ এই দেশ চালিয়ে নিতে হবে। এখন দেখেন, আপনাদের জন্য সুখবর যে কথায় কথায় যারা বলেন যে ভারতের কোনো ক্ষমতা নাই, তার আগে একটা জিনিস দেখিয়ে আসে আপনাদেরকে। এই চিত্রটা দেখেন, এইখানে শ্রীলঙ্কা ম্যাপে দেখছেন, শ্রীলঙ্কার যেই বন্দরটার কথা বললাম, এই বন্দরটা হচ্ছে হাম্বানটোটা পোর্ট, যেটা শ্রীলঙ্কা চায়না লোন ফেরত দিতে না পারার কারণে 99 বছরের জন্য শ্রীলঙ্কা এই লোনটা, এই পোর্টটা, তার বন্দরটা নিয়ে গেছে। 99 বছরের জন্য লিজ নিয়েছে, মানে এটা চাইনিজ সম্পত্তি। আবার একই দিকে মায়ানমারে দেখেন কায়কপিউ পোর্ট, এইটাও কিন্তু চাইনিজদের অধীনে। এখন খেয়াল করে দেখেন, এই মানচিত্রের আপনার বামে ভারত, তার সামনে হচ্ছে আপনার দক্ষিণে হচ্ছে শ্রীলঙ্কা। হাম্বানটোটা পোর্ট হচ্ছে শ্রীলঙ্কার পোর্ট, যেটা চাইনিজদের দখলে, সম্পূর্ণ তাদের অধীনে মালিকানা। এবং এদিক দিয়ে মায়ানমার হচ্ছে কায়কপিউ পোর্ট। বে অফ বেঙ্গলের দুই মাথায় চাইনিজদের 2টা পোর্ট তার দখলে, মানে হচ্ছে সম্পূর্ণ বে অফ বেঙ্গলটা হচ্ছে চাইনিজদের দখলে ইতিমধ্যে। এই যে লাল রঙের 2টা দাগ দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন,
এটা অনেকটা প্রতিরক্ষা বেষ্টনীর মতো আপনাদেরকে দেখিয়েছি যে তাদের অস্ত্র, গোলা বারুদ, তাদের জাহাজ, তাদের পোর্টের মাঝখানে চাইনিজদের নিজস্ব দেশের মতো সকল অস্ত্র, গোলা বারুদ এখানে আনতে তারা সক্ষম বৈধভাবে। এবং তারা পুরো বে অফ বেঙ্গলের জায়গাটাকে কাট করে দিয়ে সম্পূর্ণ বে অফ বেঙ্গল দখল, মানে কি ভারত সম্পূর্ণ ভারতের তাদের অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, এখানেই শেষ না। এখানে দেখেন এই যে বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশের একদম রংপুরের উপরে, আর এই যে নেপালের এখানে দেখেন যে চিকন জায়গাটা, এটাকে শিলিগুড়ি করিডোর বলে, যেটা হচ্ছে আমরা অনেকেই বাংলায় বলি চিকেন নেক। চিকেন নেক এই বাংলাদেশ থেকে নেপালের এই দূরত্ব মাত্র সবচেয়ে কম দূরত্বের যে জায়গাটা, সেটা হচ্ছে মাত্র 17 কিলোমিটার। তার থেকে উপরের দিকে তাকিয়ে দেখেন ভুটানের যে মানচিত্র, তার বাম পাশে, যার বাম পাশে ভারতের সিকিম, ভারতের দখল করা সিকিম, লেন্দুক দর্জি হাসিনার চরিত্রের চেয়েও ভালো চরিত্রের অধিকারী ছিল সে, এবং হাসিনা তার থেকে আরো শত গুণে খারাপ চরিত্রের অধিকারী হচ্ছে হাসিনা যেমন বাংলাদেশকে ভারতকে দিয়ে দিতে চাচ্ছে, সেরকম লেন্দুক দর্জি সিকিমকে, একটা স্বাধীন দেশ ছিল, এই সিকিমকে ভারত দখল করে নিয়েছে। এখন এই ভুটান এবং সিকিমের মাঝখানের যেই চিকন জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে দোকলাম। এই দোকলাম প্ল্যাটিউ বা এইটাকে বলা হয়, দেখেন এটার আকৃতিটা কিন্তু অনেকটা ওই ড্যাগার বা চাকুর মতো, ছুরির মতো, এই জন্য এটাকে বলা হয় ড্যাগার অফ চায়না ইন দি হার্ট অফ ইন্ডিয়া। এই যে চাকুর মতো অংশটা দেখতে পাচ্ছেন, দোকলাম 50 কিলোমিটার ব্র্যাকেটে লেখা। এই 50 কিলোমিটার হচ্ছে এই চিকেন নেক থেকে এই দোকলামের দূরত্ব হচ্ছে মাত্র 50 কিলোমিটার। আর এই দোকলামের আকৃতিটা দেখেন চাকুর মতো, এই জন্য বলা হয় যে এটা হচ্ছে চাইনিজ চাকু, ভারতের বুকের মধ্যে ঢুকানো চাইনিজ চাকু। এই 50 কিলোমিটার দূরত্ব থেকে চাইনিজরা খুব সহজেই এই চিকেন নেকে তাদের প্রভাব বিস্তার করতে পারে। শুধু তাই না, গত বছর আপনারা জানেন দোকলামে ভারতের সাথে চায়নার কি বলে এটাকে ছোটখাটো যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে বহু ভারতীয় মার খেয়েছে, হতাহত হয়েছে, নিহত হয়েছে। সামান্য কিছু চাইনিজরা নিহত হয়েছে, কিন্তু বহু ভারতীয়রা, অদক্ষ ভারতীয় সেনা নিহত হয়েছে। এখানে যখন ভারতীয়রা সারেন্ডার করে পিছনে ফিরে গেছে, তখন এই দোকলামে কিন্তু চাইনিজরা 14,000 ফিট উপরে তারা সড়ক নির্মাণের কাজ করে বেড়াচ্ছে। এখন আপনাদেরকে আমি যে চিত্রটা দেখালাম, এই দোকলামে 14,000 ফিট উপরে চাইনিজরা কিন্তু সড়ক নির্মাণ করছে, এবং তারা পার্মানেন্ট সৈনিকদের স্থাপনা তারা সেখানে তৈরি করছে। এর মাধ্যমে কি হবে, সেই দোকলাম থেকে চিকেন নেকের উপরে ভারতীয় সমস্ত চলাচল, তাদের অস্ত্রের অবস্থান, তাদের সৈনিক বিভিন্ন রেজিমেন্টের অবস্থান চাইনিজরা ভালো করে দেখতে পারবে। শুধু দেখতেই পারবে না, প্রয়োজনে তারা সেখান থেকে ভারতের এলএফসি, লাইন অফ কমিউনিকেশন, যে ভারত থেকে সেই আমাদের চিকেন নেকের মাধ্যমে যে 7 সিস্টারে, আমি আর ম্যাপে যেতে চাই না, আপনারা 7 সিস্টার কি নাম আপনারা ভালো করে জানেন। সুতরাং এই 17 কিলোমিটারের রাস্তাটা কেটে দিলে কিন্তু ভারতের এই 8টা প্রদেশ কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং তাদের বিরুদ্ধে, তাদের এই প্রতিটা জায়গার মধ্যেই কিন্তু প্রদেশই কিন্তু তাদের বিচ্ছিন্নতাবাদী কাজ করছে, এবং মুহূর্তের মাঝখানে কিন্তু সবাই স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন হয়ে যাবে। এবং কারা কারা বাংলাদেশের সাথে জয়েন করবে, কারা কারা চায়নাতে ফেরত যাবে, সেটা হচ্ছে চায়না আর বাংলাদেশের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। যে ওই রাস্তা যেটা তৈরি হয়ে গেছে, চাইনিজরা ভারতের লাইন অফ কমিউনিকেশন, তাদের বিভিন্ন সরবরাহ রাস্তা সম্পূর্ণ কেটে দিতে পারে মুহূর্তের জন্য। ভারত এই জন্যই ভারতের চাকরানি হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের মোংলা পোর্ট, ওমন্না পোর্ট, চিটাগাং পোর্টের মাধ্যমে কি বলে এটাকে আখাউড়া হয়ে ভারতে আরেকটা রাস্তা খুলেছে, বিনা পয়সায় বিনা ফিতে বাংলাদেশের বুক চিরে ভারতে মালামাল পাঠানোর জন্য আরেকটা রাস্তা খুলেছে। তবে দেশপ্রেমিক জনগণ যখন জেগে উঠবে ইনশাল্লাহ, হাসিনা যখন পালাবে, এই সকল করিডোর বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ। তখন ভারতের আত্মঘাতী তাদের সকল পদক্ষেপ, যতদিন এই বাংলাদেশের উপর অত্যাচার করেছে ভারত, সব হবে তাদের বিরুদ্ধে যাবে। এবং সেই জন্য বলছি, চাইনিজরা ভারতের আশেপাশে এই উপমহাদেশে বাংলাদেশের সবচেয়ে বেশি, ভারতের প্রতিবেশী যতগুলো দেশ আছে, বাংলাদেশে তাদের সবচেয়ে বেশি লোনের পরিমাণ বাংলাদেশে। এইটা যদি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হতো, তাহলে কিন্তু
সমস্যা কম ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই বা ডাইরেক্ট ইনভেস্টমেন্টের চেয়ে চাইনিজ লোনের পরিমাণ বাংলাদেশে বেশি। তাই আপনাদেরকে বলছি, বাংলাদেশে আক্রমণ বা সরাসরি ফিজিক্যালি বাংলাদেশ দখল করার ক্ষমতা ভারতের কোনোদিন ছিল না, এখনো নাই। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। অবশেষে নরেন্দ্র মোদী বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে টানতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে। বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সহ দেশি বিদেশি সমস্ত জায়গায় আপনারা দেখেছেন, গতকালকের একটি আলোচনার বিষয় ছিল নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন। তার যারা সঙ্গপঙ্গ রয়েছেন সবাই এক বাক্যে নরেন্দ্র মোদী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রবেশ করছেন তখন সবাই তাকে সম্মান জানিয়ে তারপরে নরেন্দ্র মোদী তার সাথে হ্যান্ডশেক করে তারপরে বসেছেন। আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী গত পরশুদিন সম্ভবত আপনারা দেখেছেন একটি ছবিতে যে তারা ডিনার করতেছিলেন, সেই ডিনারের ছবিটি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গিয়েছে যে নরেন্দ্র মোদীর আসলে মন ভালো নেই। একদিকে যেমন তার মন ভালো নেই, অন্যদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সকলের চাইতে সেরা তার একটি নজিরও আমরা সেখান থেকে দেখতে পেয়েছি। কি সেই নজিরটি? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ইংলিশে কথা বলছেন তখন তিনি নির্দ্বিধায় অনর্গল, তার কোনো দোভাষী ছাড়া তিনি তার মতো করে কথা বলে যাচ্ছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন, স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করেছেন। কিন্তু নরেন্দ্র মোদীকে দোভাষী পিছনে রেখেই কিন্তু তার সেই ইংলিশগুলোকে ট্রান্সলেট করে তারপরে কথা বলতে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশের জন্য কত বড় একটি নেয়ামত, কত বড় একটি ভাগ্যবান আমরা, সেটা আজ আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু অনুভব করতে পারছি। আমি শুরু থেকেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে এই গভর্নমেন্ট এতদিন টিকে থাকতে পারতো না, এবং যে পরিমাণ ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে করা হয়েছে এই ষড়যন্ত্রের কারণেই আমাদেরকে ভেস্তে যেতে হতো, কারণ এই জনগণের বিরুদ্ধে প্রতিনিয়তই তারা ষড়যন্ত্র চলমান রেখেছে। কিন্তু আমরা থাইল্যান্ডের এই বৈঠকের পরে এখন মনে করতে পারি যে ভারত, পার্শ্ববর্তী দেশ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলাদেশের ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা করছে। তারা এখন বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলতে, বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে সেই কৌশলগত দিকে তারা আগাতে চাচ্ছে। আপনারা জানেন ভারত সবসময় আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, শেখ হাসিনাকে পুনর্বাসন করা, আওয়ামী লীগের অধীনেই বাংলাদেশটাকে পরিচালিত করা, এটা একটা তাদের চিরাচরিত অভ্যাস এবং এখনও তারা সেটা কল্পনা করেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনার সামনে তারা আজকের নতুনভাবে এমনভাবে ধরাশায়ী হচ্ছে যেটা আমাদের বাংলাদেশের কূটনীতিতে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা জানেন যখন চীন সফর করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তখনই কিন্তু ভারতের মাথা গরম হওয়া শুরু হয়ে গিয়েছে। চীন সফরকে কেন্দ্র করে বেশ কয়েকদিন বাংলাদেশ বেশ উত্তেজনাকর অবস্থায় ছিল। এদিকে সেদিকে মারামারি, কাটাকাটি, বিভিন্ন ধরনের অনৈতিকতা, আপনার প্রশাসনিক দুর্বলতা, কেমন জানি একটা অস্থির স্বভাবের, সমস্ত দেশের মধ্যে গুজব রটানো হচ্ছে মোদি আপনার কি বলে শেখ হাসিনা আসবে আর বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ডক্টর ইউনূস, জরুরি অবস্থা ঘোষণা, সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিভিন্ন কারণে বাংলাদেশে মনে হচ্ছিল যেন কি জানি কি ঘটে যায়। কিন্তু আমি বলেছিলাম যে চীন সফরকে কেন্দ্র করে এমনই ঘটনা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ এবং ষড়যন্ত্রবাদেরা ঘটিয়েছিল, পূর্বেও ঘটিয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে একসাথে 64টা আপনার জেলায় বোমা হামলা, এই 63-64 জেলায় যে বোমা হামলা হয়েছিল সেই সময়ও কিন্তু চীন সফরকে কেন্দ্র করে, তৎকালীন সময় খালেদা জিয়া সেই চীন সফরকে কেন্দ্র করে এই বোমা হামলা হয়ে দেশ বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। তারপরে আপনারা জানেন এই শেখ হাসিনা কিন্তু চীন সফর করে এসে বিদায় নিতে হয়েছে, তিনি কিন্তু সেখান থেকে ভালো কোনো ফল নিয়ে আসতে পারেন নাই বাংলাদেশের জনগণের জন্য। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরটা একটা টার্গেটেড ছিল, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা ছিল একটা অবশ্যই উচ্চতর জায়গায় পৌঁছে যাওয়ার জন্য একটি সুন্দর দিকপাল হিসাবে, অন্যদিকে আওয়ামী লীগ এবং দোসররা এবং ষড়যন্ত্রবাজরা
এই চীন সফরকে সহ্য করতে পারে নাই, তারা এটাকে যে কোনো মূল্যে ভেস্তে দিতে চেয়েছে, বন্ধ করে দিতে চেয়েছে, সেটার জন্য তারা ষড়যন্ত্র করেছে। কিন্তু দেখেন কি রবের খেলা, চীন সফর ঠিকই সুষ্ঠু সুন্দরভাবে হলো, শুধু সফর সুষ্ঠুভাবে হলো না, সেখানে এমন কিছু চুক্তি হলো যেই চুক্তিগুলোর সাথে বিনা কারণেই পূর্বে আমার দেশের জনগণ ভারতে যেতে অভ্যস্ত ছিল, যেমন চিকিৎসার জন্য স্বল্প খরচে চিকিৎসা, ভালো চিকিৎসা, এই জাতীয় জিনিসগুলো আমরা কিন্তু সেখান থেকে পিক করতাম। চীন ঘোষণা করছে তার দেশের নাগরিকদের ফ্যাসিলিটিস যেভাবে পাচ্ছে সেম খরচে বাংলাদেশের নাগরিকরা এখন চিকিৎসা নিতে পারবে। শুধু তাই না, চীন থেকে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বাংলাদেশে, যেখানে বাংলাদেশের জনগণ আর বাহিরে না গিয়েও চিকিৎসা ব্যবস্থার সুবিধা নিতে পারবে। এই বিষয়গুলো কিন্তু এখন জনতার সামনে চলে এসেছে। ভারত কিন্তু চাপা মানে তাদের যে ক্ষোভ, এই ক্ষোভ আরো এখন নতুন করে মানে ক্ষোভ তো দেখাতে আর পারছে না, নতুন করে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। অন্যদিকে দেখেন 1 লক্ষ লোক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইফতার মাহফিল করলেন সকল আপনার বাংলাদেশের এই যে রোহিঙ্গা যারা অবস্থান করছেন তাদেরকে নিয়ে, এবং তাদেরকে সেখানে গিয়ে তিনি যে অভয় বাণী শোনালেন, যে বক্তব্য দিলেন, ইতিহাসের পাতায় নতুন করে আবার তিনি নোবেল পাওয়ার মতো বক্তব্য দিয়েছেন। এবং আপনারা নিশ্চিত থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো তার জীবদ্দশায় আবারও নোবেল পুরস্কার পেতে পারেন, এবং সেরকম কাজই তিনি সংগঠিত করছেন, এবং সেরকম একজন ব্যক্তিত্বই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই 1 লক্ষ লোকের সামনে বলে এসেছিলেন যে আপনারা আগামী ঈদে, এই ঈদে তো আর সম্ভব নয়, আগামী ঈদে আপনারা আপনাদের নিজ বাড়িতে গিয়ে আপনারা ঈদ করতে পারবেন, কবর জিয়ারত করতে পারবেন, রোজা রাখতে পারবেন। এই যে একটা অভয়, এবং সেই ঘোষণার পরই ইতিমধ্যেই মিয়ানমার সম্মত হয়েছে প্রায় 1,80,000 বা কম বেশি তিনি এখন বাছাইকৃত লোকদেরকে তারা নিয়ে যাবেন মিয়ানমারে নেওয়ার জন্য সম্মত হয়েছেন। বাংলাদেশে গত 16 বছরে আওয়ামী লীগের এই আমলে এরকম একটা চুক্তি, এরকম একটা বাস্তবায়ন রূপান্তর কেউ করতে পেরেছে, দেখাতে পেরেছে? পারে নাই। শুধু মুখের ভুলি দিয়ে, মুখের আওয়াজ দিয়ে জনগণকে ভুলভাল বুঝিয়ে রাখা হতো। আর সেই সময়ও এই মানুষগুলোকে এখানে স্থান দিয়ে তখন টার্গেট ছিল যে যে কোনো মূল্যে কোনো একটা নোবেল জয়ী হওয়া যায় কিনা। আসলে পরিকল্পনা করলেই নোবেল জয়ী হওয়া যায় না। নোবেল জয়ী হতে হলে নিজের মনের ভিতরের সেই অবস্থানটাও থাকতে হয় নোবেল জয়ী হওয়ার মতো মানের। আপনি যেই নেতাকে টুস করে ছেড়ে দিয়ে পদ্মা সেতু থেকে মেরে ফেলবেন, সেই নেতার মুখ থেকে আপনার বিরুদ্ধে একটা শব্দচয়ন হয় নাই যে আপনাকে টুস করে ফেলে দিবে, ছেড়ে দিবে। যাই হোক বন্ধুরা, আমার আজকের এই সকল সামগ্রিক কারণে এখন নরেন্দ্র মোদী বাধ্য হচ্ছে যে আজকের এই বাংলাদেশের সাথে সম্পর্ক আবার কিভাবে উন্নতি করা যায়, কিভাবে তারা আমাদের কাছাকাছি আসতে পারে, তার একটা নজির তিনি স্থাপন করতে চান। এবং সেই নজির স্থাপনের কারণেই গত এই যে 2 দিন আগের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাদের যে ওঠা বসা সেটা পরিলক্ষিত হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা যেভাবে এখন সম্মান করার জন্য একেবারে বিদিক হয়ে যাচ্ছে, এটা প্রমাণ করে যে তারা ভুল বুঝতে পারছে। বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, ভারতের সাথে দাদাগারি করে যারা ইউনূসকে সরাবেন বলে ভাবছেন, কোনোদিন সম্ভব নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন থাকার ততদিন থাকবে, তবে তিনি একটি সম্মানজনক অবস্থানেই থাকবে। তিনি কখনোই জোর করে ক্ষমতায় থাকবে না। আমার তো বিশ্বাস তিনি জুনের মধ্যে নির্বাচন চেয়েছেন, তিনি জুনের মধ্যেই নির্বাচন করে বিদায় নেবেন। ডিসেম্বর থেকে জুন এই শব্দটা শুরু থেকে তিনি বলেছেন, এখনো বলছেন। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের বিশ্বের কাছে একজন সম্মানের পাত্রে পরিণত হয়েছে, এবং বিশ্ব তাকে এখন সম্মান দেয়। দেখেন তারা যে অর্গানাইজেশন নিয়ে আজকে সেখানে সব মানে অনুষ্ঠান করেছে, সেখানে বিভিন্ন দেশের প্রধানরা উপস্থিত থেকেছে, সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানটা আপনারা একটু তাকিয়ে দেখেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে কি ভাষায় বক্তব্য দিয়েছে, এবং নেক্সট 2 ইয়ার্সের জন্য সেটা বাংলাদেশ সেখানে প্রতিনিধিত্ব করবে, চেয়ারম্যানশিপের দায়িত্ব নিয়েছে প্রেসিডেন্ট হিসাবে। তো সেই জায়গায় আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এভাবে করে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদেরকে মুখ উজ্জ্বল করছে, দেশের মানুষের মুখ উজ্জ্বল করছে। ভারত ধীরে ধীরে পরাস্ত হবে এবং পরাস্ত হচ্ছে, এবং তাদের পরাস্ত হওয়ার কয়েকটা নমুনা কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি। তারা দাঁড়িয়ে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করা, তারা দাঁড়িয়ে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান জানানো,
ইউনূসের সাথে বৈঠক করার জন্য বেদিক হয়ে যাওয়া। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কৌশলটা দেখেন, ইউনূস কিন্তু ভারতকে কখনোই এমনভাবে ঘায়েলও করে নাই যেটা একেবারেই সচরাচর সস্তা দামের ঘায়েল করা। তিনি ভদ্র মার্জিত ভাষায় কথা বলতেন, তিনি বাংলাদেশের বিষয়ে কথা বলতেন, তিনি সেভেন সিস্টার্স নিয়ে কথা বলতেন, এমন এমন জায়গায় তীর নিক্ষেপ করতেন যেগুলো ওদের ভিতরে নতুন করে কম্পন সৃষ্টি করেছে। তিনি বলেছে বাংলাদেশ শান্ত না থাকলে সেভেন সিস্টার্স শান্ত থাকবে না। এই একটা শব্দ কিন্তু তাদেরকে আজকের ঘুম ভাঙিয়ে দিয়েছে। এইভাবে করে তিনি যখন তার জায়গাগুলো ঠিক করে নিচ্ছেন এবং তিনি শুরু থেকে বলছেন যে আমাদের সম্পর্ক হবে ভারতের সাথে সাম্যের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, তুমি আমাকে মর্যাদা দিবে, আমিও তোমাকে দিব। শেখ হাসিনার মতো বিক্রি করে দিব না, দালালি করব না। ওই কার্পেট ক্রস করে, লাল কার্পেট বাদ দিয়ে সবুজ ঘাস থেকে ক্রস করে তারপরে নেতা সাজতে যাব না শেখ হাসিনার মতো। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে সফল হয়েছে। আমার বিশ্বাস ভারতের নরেন্দ্র মোদীর সাথে এই যে বৈঠক, এই বৈঠকটি একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত এখান থেকেই পাওয়া যায় এবং বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটি পরিবর্তন এনে দিবে। বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না, বাংলাদেশকে দাবিয়ে রাখার সুযোগ নেই। বাংলাদেশ আপন মনে এগিয়ে যাবে, আপন মনে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সেই নেতৃত্ব কিন্তু আছে। আপনারা দেখেন সাম্প্রতিক সময় এত সুন্দর একটি ঈদ হয়ে গেল, কোনো ক্যাচাল নেই, ঢাকা শহর নীরব নিস্তব্ধ। কত কথা শুনেছেন, ডাকাতি হবে, এটা হবে, সেটা হবে, কোনো ডাকাতের খবর নাই। কিছু দুর্ঘটনা ছাড়া আল্লাহর রহমতে এই ঈদটা এত সুন্দর কেটেছে। শেখ হাসিনা মুক্ত, আপা মুক্ত এত সুন্দর একটি ঈদ বাংলাদেশের জনগণ কোনো দিন দেখে নাই। তো এই যে আজকের বাংলাদেশের উন্নতি হচ্ছে, পথ এগিয়ে যাচ্ছে, আমরা সেটাকে কোনোদিন রুদ্ধ করতে পারবো না, বন্ধ করতে পারবো না। বরং বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশের মানুষকে যারা ভালোবাসে, তাদের উচিত হবে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সহযোগিতা করা এবং তাদেরকে সাহায্য করার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। শেখ হাসিনা যে ক্ষতিটা বাংলাদেশের জন্য করেছে, আমাদের পররাষ্ট্রনীতিতে যে ক্ষতিটা করেছে, এই ক্ষতিটাকে পুষিয়ে ওঠার জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার বিশ্বাস আস্তে আস্তে পৃথিবীর সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাকনলেজ করবে এবং বাংলাদেশকে, বাংলাদেশের এই গভর্নমেন্টের ভালো ভালো কাজগুলোকে তারা স্বীকৃতি দিবে এবং মেনে নিবে এবং তারাই সফল হবে, বাংলাদেশের জনগণই সফল হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসই সফল হবে। আপনারা নিশ্চয়ই জানেন ইউনূসকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নাম বিক্রি করেও আওয়ামী লীগ রাজনীতি করতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে। কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তাদের কোনো অভিযোগ অনুযোগ কিছুই নেই, বরং ইউনূসের নাম শোনা মাত্রই সমগ্র পৃথিবীর রাষ্ট্র শাসকরাও তার প্রতি শ্রদ্ধা অবনীত চিত্তে তাকে ভালোবাসেন, তাকে সম্মান জানান। অতএব আসুন আগামীর বাংলাদেশ গঠন করতে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাই, সবাই মিলে এই বাংলাদেশকে গঠন করি এবং বাংলাদেশকে তার সঠিক লক্ষ্যমাত্রায় এগিয়ে নিয়ে যাই। আশা করছি আপনারা এই ভিডিও পরিষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।